জলপাইয়ের সিজন শেষ হওয়ার আগেই এই রেসিপিটা বানিয়ে নেন। আর এই রেসিপিটা একেবারেই সহজ আর একদম খুব কম সময়ের মধ্যে আপনি এইরকম আচার বানাতে পারবেন। আর এই আচারটা একদমই টক ঝাল মিষ্টি, সারা বছর এই আচারটা রেখে খুব সুন্দর মতো খাওয়া যাবে। খিচুড়ি বা খুদের ভাত বা বউয়া যে কোনো কিছু দিয়েই আসলে এই আচারটা একেবারে অনেক স্বাদ লাগে। আর এই আচারটা একটানা 2 বছর রেখে খেতে পারবেন, কোনো রকমের নষ্ট হবে না। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমেই এখানে 1 কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি। আর এই জলপাইগুলোকে আমি 4 টুকরা বা 3 টুকরা করে কেটে নিচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এই আচার রোদে শুকানো লাগবে না, অনেক আচার আছে যে কেটে শুকানো লাগে, এটা শুকানো লাগবে না, জাস্ট ধুয়ে তারপরে এরকম ভাবে কেটে নেবেন। এরপরে এটাকে আমি জাস্ট একটু লবণ আর হলুদ মাখায় নিব, যেন লবণটা এই জলপাইয়ের ভিতরে গিয়ে ঢুকে। তো এই লবণ আর হলুদ মাখায়া আমি আধা ঘন্টার জন্য রেখে দেব একটা সাইডে। তো এই তো আমার জলপাই হলুদ আর লবণ দিয়ে মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব রান্নার মূল রেসিপিতে। আর প্রথমেই আমি এখানে কিছু রসুন আর শুকনো মরিচ নিয়েছি। আর রসুনগুলো আমি একটু শিল দিয়ে একটু থেতো করে নিয়েছি। আর এখানে আমার আচার বানানোর জন্য যত রকমের উপকরণ লাগবে আমি সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি। তো এখানে আমি 250 গ্রামের মতন সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানে আরও কিছু সরিষার তেল লাগবে, সেটা আমি পরে অ্যাড করব, একবারে আমি সব তেল অ্যাড করব না। তেলটা গরম হয়ে আসলে আমি রসুন আর মরিচগুলা এভাবে একটু হালকা ব্রাউন হবে না, ব্রাউন কালারের মতো একটু ভেজে নিব, বেশি একটা ব্রাউন কালার হবে না। এই তো দেখতেই পাচ্ছেন এরকম কালার হয়ে আসলে আমি এখানে সরিষা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনাদের জলপাইয়ের আচার অনুযায়ী আপনারা সব মশলাগুলো পরিমাণ মতন দিবেন। আর সরিষা বাটা দিয়ে আমি ভালো মতন সরিষাটাকে সরিষার তেলের সাথে ভালোভাবে মিক্সড করে নিব। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন আমি এখানে এক এক করে মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতন লবণ, আর সাথে আমি এখানে বিট লবণও দিয়েছি। এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব, যেন মশলাগুলো পুড়ে না যায়। আর মশলাগুলো কষানো হয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন, কারণ এই মশলা থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আর যখন ঘ্রাণটা বের হবে তখনই বুঝে যাবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়নের গুঁড়ো, আর মরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো প্রথমেই আমি এখানে পাঁচফোড়ন গুঁড়োটা অ্যাড করছি, আবার আমি লাস্টেও পাঁচফোড়ন গুঁড়োটা অ্যাড করে দিব। তো তার জন্য এখানে আমি কিছু পরিমাণের অল্প দিলাম। যদি আমার 1 চামচ পাঁচফোড়ন গুঁড়ো দেওয়া লাগে তাহলে আমি আধা চামচ এখন দিব, আর আধা চামচ পরে দিব। এরপরে আমি মশলা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি জলপাইগুলো দিয়ে দিলাম, আর জলপাইগুলো মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। জলপাইগুলো ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি এখানে চিনি অ্যাড করে নেব। আর চিনিটা আপনার স্বাদ অনুযায়ী, আপনি আচারে কতটুকু পরিমাণে টক রাখতে চান কিংবা কতটুকু মিষ্টি রাখতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আর এখন এই তো আমি এই যে পর্যায়ে কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর আচারে কিন্তু চিনি দেওয়ার পর এখান থেকে পানি উঠবে, তো এখানে আমি চিনিটা ভালোভাবে মিক্সড করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর চুলার আঁচটা কমিয়ে দিব। তো এই পর্যায়ে আমার জলপাইটা সিদ্ধ হয়ে আসবে, আর চিনির যে পানিগুলো ওগুলো গলে তারপরে পানিগুলো একদম শুকিয়ে যাবে। তো এই পর্যায়ে ভালোভাবে আসলে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে লাড়াচাড়া দিয়ে দিতে হবে। তো এই পর্যায়টা খুব আসলে লক্ষ্য রেখে করতে হবে, কারণ এই আচারটা বসিয়ে কোথাও যাওয়া যাবে না, তাহলে যে কোনো মুহূর্তে পাতিলার তলায় লেগে যেতে পারে। আর লেগে গেলে তো আসলে জানেনই পুড়ে যাবে, আর পুরো আচার খেতেও ভালো লাগবে না। আর এই আচারে আমি কোনো ভিনেগার ব্যবহার করব না, ভিনেগার ছাড়াই আমি 2 বছর সংরক্ষণ করব, কারণ আচারটা ভালোভাবে জাল দিয়ে তারপরে মাঝে মাঝে একটু রোদে দিলেই আচারটা ভালো থাকবে, আচারটা কোনোভাবেই নষ্ট হবে না। আমি যত আচারই বানাই আমি কোনো আচারেই ভিনেগার দেই না, আমি এভাবেই আচার সংরক্ষণ করি। আর এই তো এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়ো, কারণ আমার আচারটা কমপ্লিট হয়ে আসছে, জাল দিতে দিতে আচারের কালারটা এরকম হয়ে আসবে। আর শেষে আমি আরেকটু মরিচ গুঁড়ো অ্যাড করে নিলাম। তো এখন আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি।
তো কিছুক্ষণ জাল করে তারপরে হচ্ছে আমি চুলার আঁচটা অফ করে দিব, আর এটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্তই আমি অপেক্ষা করব। এরপরে হচ্ছে আমি আচারটা একটা কাচের বয়রমে সংরক্ষণ করব, কারণ কাচের বয়রমে আচার রাখলে আচার বেশি দিন ভালো থাকে। তো অবশ্যই চেষ্টা করবেন কাচের বয়রমে হচ্ছে আচার রাখার জন্য। কাচের বয়রমে হচ্ছে আচার রেখে তারপরে আমি এই আচারটা 7 দিনের মতন একটানা রোদে দিব, তারপরে আচারটা খাবো। তাহলে আচারটার টেস্টটা মানে অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে। আর এই তো আমার আজকে সহজ পদ্ধতিতে একেবারেই জলপাইয়ের আচার রেডি হয়ে গেল। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আবার পরবর্তী কোনো একটা রেসিপিতে কিংবা ব্লগে দেখা হবে।